স্বপ্নের পদ্মা সেতুতে বসলো সব শেষ স্পেন। সোয়া ৬ কিলোমিটার সেতুর পুরোটা দৃশ্যমান। ২০২২ সালে চালুর লক্ষ্য। সব বাধা পেরিয়ে স্বপ্ন এখন বাস্তব। পদ্মার দুই পাড়ের সেতু বন্ধ বদলে দেবে দক্ষিণাঞ্চল সহ পুরো দেশের অর্থনীতি। ছাব্বিশ জেলার বিভিন্ন পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ। শীতে ভোটার উপস্থিতি কম। তীব্র শীত ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে তৃণমূল ও নিম্ন আয়ের মানুষ। এবার সবচেয়ে বেশি শীত পড়ার আভাস। কিশোরগঞ্জে খাস জমি লিজ নেয়ার অভিযোগ ভূমি অফিসের নকল নবিশের বিরুদ্ধে। বিপাকে ভূমিহীন ২০ পরিবার। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। পুরোটাই দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। বেলা ১২টার কয়েক মিনিট আগে শেষ স্প্যানটি বসানোর মাধ্যমে সম্পূর্ণ হয়েছে মূল অবকাঠামোর কাজ। এর ফলে দৃশ্যমান হলো ৬.১৫ কিলোমিটার মূল সেতুটি। সবশেষ ৪১তম স্প্যানটি বসানো হয় সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর। বুধবারই স্প্যানটি পিলার থেকে প্রায় ২০ মিটার দূরে ভাসমান ক্রেনে রাখা হয়। আজ সকাল ১০টায় পিলারের দিকে রওনা দেয় ক্রেনটি। ২ ঘন্টার চেষ্টায় বেলা ১২টার দিকে শেষ হয় প্রায় ৩,২০০ টন ওজনের স্টিলের স্প্যান বসানোর কাজ। সেতুর মূল অংশ ছাড়াও নদীর দুই পাড়ে রয়েছে আরও প্রায় ৪ কিলোমিটার কংক্রিটের সেতু বা ভায়াডাক্ট। কোটি মানুষের আকাঙ্ক্ষার পদ্মা সেতু স্বপ্নের দোরগড়ায়। তবে সেতুর যাত্রাপথ বহু চ্যালেঞ্জের। অর্থায়ন থেকে বিশ্ব ব্যাংকে সরে যাওয়া, বন্যা, অত্যধিক পলি, ঘন কুয়াশা, নদীর তলদেশে মাটির গঠন ভিন্নতা, নানামুখী জটিলতা, সব দিক থেকেই যেন পদ্মা সেতু করতে প্রকৃতির বাধা। এসব প্রতিকূলতা জয় করতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করতে হয়েছে যা বিশ্বে বিরল। ৩টি বিশ্ব রেকর্ডও হয়েছে পদ্মা সেতুতে। প্রতি বছর ৩০-৪০ ফিট পর্যন্ত পলি পড়ে। এটাকে ওভারকাম করা, এটা করে কাজ করতে হয়। আবার নদী ভেঙে যাচ্ছে একদিকে, আরেকদিকে পলি পড়ে যাচ্ছে। তো এইখানে আমরা অনেক বছরে প্রায় ৪-৫ মাস আমরা ঠিকমতো কাজ করতে পারি না। এই হয় বন্যা হয়, আর না হয় আপনার পলি পড়ে কাজ করা যাচ্ছে না। এই উত্তাল নদীর মধ্যে অনেক ইঞ্জিনিয়াররা রাত্রেবেলা রাত্রে যখন এত বড় ঝড়, একজন লোক যখন ওই ইয়েতে থাকে, একটা টাওয়ারের মধ্যে থাকে, তার কেমন লাগে? স্পিড বোটে আসতে গিয়ে আর নদী হারাই ফেলে, কোন দিকে যাবো বুঝতেছে না, সারা রাত স্পিড বোটে বসে আছে। তো এগুলো তো সবাই করতে পারে, সাহসের দরকার হয়। এমন নদীর সাথে তুলনা চলে শুধু দক্ষিণ আমেরিকার আমাজনের সাথে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদীর এই পরিবেশের সাথে মানাতে না পেরে অনেক দেশি বিদেশি প্রকৌশলী চলেও গেছেন। তারপরও থামেনি মানুষের প্রচেষ্টা। এরপর আবার বাধা। ২০১৭ সালের শেষের দিকে দেখা দেয় পাইলিং জটিলতা। সেতুর ২২টি পিলারের জায়গাতে নদীর তলদেশে শক্ত মাটির জায়গায় কাদামাটি পাওয়া যায়। সমাধান পেতে লেগে যায় প্রায় ১ বছর। এখন ঠিক বিকেল ৪:০০। ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই। তীব্র শীতে এইরকম যে প্রতিকূলতা, ঠিক একই অবস্থা কিন্তু বর্ষাতেও আমরা দেখতে পাই। সেখানে তীব্র স্রোতে কাজ করা দুরূহ, কেননা প্রতি বর্ষায় স্রোতের গতিবেগ থাকে ৪ থেকে ৫ মিটার পার সেকেন্ড, যেখানে ১ মিটার থাকলেই স্বাভাবিক নৌযান চলাচল করা দুরূহ ব্যাপার। এই অবস্থায় যেভাবে যে প্রযুক্তিতে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, বিশ্বে এর আগে এরকম কোনো প্রযুক্তি অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়নি, এমনটি বলছেন প্রকৌশলীরা। প্রযুক্তিগত দিক বিবেচনায় পদ্মা সেতুতে ৩টি বিশ্ব রেকর্ড হয়েছে। লংগেস্ট পাইল ড্রাইভ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ১২০-৩০ মিটার মাটির গভীরে এটা গেছে। সেটা আপনি প্রায় ৪০ তলা একটা ৪২-৪৩ তলা একটা বিল্ডিং মাটির নিচে। যে স্প্যানগুলো যে বসানো হয়, একটা বিয়ারিং আছে অনেক বড় আকারের,
এর আগে আমেরিকান তাদের ওই ব্রিজে ইউজ করছে, ব্যবহার করেছে, সেটা ছিল 7,000 টন, অর্থাৎ এটা 10,500 টন। এটা কিন্তু বিশ্বে এটা একটা রেকর্ড। আরেকটি বিশ্ব রেকর্ড হলো এটা আমাদের বিগেস্ট সিঙ্গেল কন্ট্রাক্ট ফর রিভার ট্রেডিং, সবচেয়ে বড় একক একটা চুক্তি হয়েছে নদী শাসনে। এই প্রকল্পে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ তুলে 2012 সালে অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক। এরপর চ্যালেঞ্জ নেন সরকার প্রধান শেখ হাসিনা। পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি, সেই যোগ্যতা যে এবং কর্মক্ষমতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। নিজেদের অর্থে পদ্মা সেতুর কাজ শেষ করা এখন বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, 2017 সালের সেপ্টেম্বরে বসে প্রথম স্প্যানটি এবং 41টি স্প্যান বসাতে সময় লাগলো 3 বছর 3 মাস। এই যে দীর্ঘ পথ চলা, এ সময় নানা রকম বাধা এসেছে, পুরো প্রক্রিয়াটি আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল, কি বলছেন প্রকল্প পরিচালকরা? পুরো প্রক্রিয়াটি আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং। কেননা আপনি জানেন যে পৃথিবীতে যতগুলো নদী রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান দুটি নদী হচ্ছে সবচেয়ে বেশি পানির প্রবাহ হয় এবং একই সঙ্গে তীব্র স্রোত। তার মধ্যে একটি প্রথম নদী হচ্ছে ল্যাটিন আমেরিকার আমাজন এবং দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের এই প্রমত্তা পদ্মা নদী। এবং এখানে যে পরিমাণ পানির প্রবাহ প্রতি বছর হয়, আপনাকে যদি আমি অ্যামাউন্টটি বলি, এটি বিশেষজ্ঞরা বলেছিলেন যে প্রতি 18 সেকেন্ডের পানি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে 1,80,00,000 মানুষের যে পানির চাহিদা একদিনে, বিশেষ করে ঢাকা শহরের পানির চাহিদা কিন্তু পূরণ হবে এই 18 সেকেন্ডের পানি যদি আমরা পদ্মার ধরে রাখতে পারি। তার মানেই বোঝা যায় যে কি বিপুল পরিমাণ পানির প্রবাহ হয় এই নদী দিয়ে। সুতরাং এবং একই সঙ্গে এই নদীর যে স্রোতের যে গতিবেগ প্রতি সেকেন্ডে 4 থেকে 5 মিটার পার সেকেন্ড, যেটি ভরা বর্ষায় পাওয়া যায়, নর্মালিও তো অর্থাৎ শুকনো মৌসুমেও কিন্তু স্রোতের যথেষ্ট গতিবেগ থাকে। এই ভরা বর্ষায় যে স্রোতের গতিবেগ, নর্মালি আমরা যেটা জানি বা দেখি, এখানকার প্রকৌশলীরা যেটি বলেন, যদি 1 মিটার পার সেকেন্ড স্রোতের গতিবেগ থাকে তবে সেটি আসলে সেখানে স্বাভাবিক নৌযান চলাচল করা কিন্তু অনেক বেশি দুরূহ ব্যাপার এবং অনেক কঠিন, চ্যালেঞ্জিং। সেই জায়গাটায় এই যে নদীর বৈচিত্র্যময় গতি প্রকৃতি, এছাড়া এই নদীর প্রতি বছরই কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ গতি প্রকৃতি পরিবর্তন হয়, একদিকে ভাঙলো তো আর একদিকে গড়লো, অর্থাৎ ভাঙন প্রবণ একটা নদী। এই নদী যেভাবে যেদিক দিয়ে গেছে প্রত্যেকটা জায়গা দিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে এটি অনেক বেশি ভাঙন প্রবণ, একদিকে ভাঙবে অন্যদিকে গড়বে। এই যে এইসব প্রতিকূলতা, এটি কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। তার উপর শুকনো মৌসুমে এটি যে পরিমাণ পলি বয়ে আনে, বিপুল পরিমাণ পলি, অর্থাৎ দেখা যায় যে যেখানে কখনোই নদীর মূল প্রবাহ ছিল 4-5 বছর পরে দেখা যায় যে সেখানে প্রবাহ নেই, সেখানে বিশাল চর জেগে উঠেছে। নদী শাসনের যে প্রক্রিয়া সেটি কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। সুতরাং এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু সেতু নির্মাণের কাজ শুরু হয় এবং যখন এই সেতু নির্মাণের কাজ শুরু হয় তখন প্রধান চ্যালেঞ্জ ছিল যে এই নদীর বুকে কিভাবে পাইলিং করা যাবে এবং পাইলিং করে পরবর্তীতে পিলার ওঠানো যাবে। যখন এটি কাজ শুরু করা হলো তখন দেখা গেল যে সবগুলোই ঠিক ছিল, কিন্তু 22টি পিলারের যে পাইলিং, সেই পাইলিং এ কিন্তু জটিলতা তৈরি হলো। কেননা যেভাবে যে প্রক্রিয়ায় পাইল করা হচ্ছিল তাতে একদম নদীর তলদেশের 100 পৃথিবীর সর্বোচ্চ সর্ববৃহৎ এর বেশি পাইলিং আর কখনো হয়নি। 120 থেকে 24 মিটার, কোথাও 90 মিটার, 100 মিটার, এই যে বৃহৎ পাইলিং করা, সেই পাইলিং করার পরও মাটির গভীরে গিয়ে দেখা গেল যে সেখানে শক্ত কাদামাটি পাওয়া যাচ্ছে না, সেখানে শুধুমাত্র নরম কাদামাটির স্তর পাওয়া গেল। এটি কিন্তু অন্যতম আরেকটা জটিলতা ছিল, যার কারণে সেতুর কাজ প্রায় 1 বছর পিছিয়ে যায়। এই যে 22টি পিলারের যে পাইলিং এর যে জটিলতা, যে কারণে পরবর্তীতে এই জায়গাতে পিলারটি কিভাবে দাঁড়িয়ে থাকবে। আমরা জানি যে এসব প্রতিকূলতা জয় করতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করতে হয়েছে যা বিশ্বে বিরল। 3টি বিশ্ব রেকর্ডও হয়েছে পদ্মা সেতুতে। সেটি আপনাকে বলছিলাম, এই যে পাইলিং এর যে জটিলতা, সেক্ষেত্রে এখন দেখা গেল যে নরম কাদামাটির মধ্যে আসলে পিলারটি কিভাবে দাঁড়িয়ে থাকবে। প্রকৌশলী বা এখানকার বিশেষজ্ঞ যারা ছিলেন তারা অনেক চিন্তা ভাবনা করে একটি সমাধান তারা বের করেন। সেটি হচ্ছে যে পাইলিং গুলো যাবে সেখানে
6টি পাইল, প্রত্যেকটা পিলারে 6টি পাইল করে ড্রাইভ করা হয়েছিল, কিন্তু এই 22টা পিলারের 14টির মধ্যে 7টি করে পাইল যোগ করে দেওয়া হয়, অর্থাৎ একটি অতিরিক্ত পাইল দেওয়া হয় যেটি একদম সোজা বরাবর মাটির গভীরে যাবে, এবং বাকি অন্যান্য যে পাইলগুলো রয়েছে সেখানের পাশ দিয়ে স্পিন গ্রাউটিং বলে এটা প্রকৌশলীদের ভাষায়, যেটি নরম একটি মিশ্রণ তৈরি করা হয় যেটি একদম মাটির গভীরে গিয়ে মাটিকে শক্ত করে ফেলে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে পাইলের সমস্যার সমাধান করা হলো, এটি এক ধরনের বিশ্ব রেকর্ড বলা চলে। এত মাটির গভীরে প্রবেশ করে কোনো পাইলিং করে কোনো সেতু নির্মাণ করা হয়নি। এটি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এবং একই সঙ্গে আপনাকে বলে রাখি যে যে স্প্যানগুলো আমরা 2017 সালের 30 সেপ্টেম্বর থেকে পুরো 41টি স্প্যান যে আজকে বসানো হলো, এই স্প্যানগুলো পিলারের যে অংশে দাঁড়িয়ে থাকে সেটিকে বলা হয় বিয়ারিং, অত্যন্ত শক্তিশালী একটি বিয়ারিং। পৃথিবীতে এর আগে যে শক্তিশালী বিয়ারিং ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র আমেরিকা ব্যবহার করেছে 7,000 টন ওজনের ধারণ ক্ষমতার, কিন্তু এই পদ্মা সেতুতে সেটি ব্যবহার করা হচ্ছে 10,500 টনের। সুতরাং এটি এর আগে কখনো ব্যবহার করা হয়নি। এটি বিশ্বে একদমই সর্বাধুনিক প্রযুক্তি এবং বলা যায় যে বিশ্ব রেকর্ড এটি পদ্মা সেতুর প্রকৌশলীরা দাবি করছেন। এবং আরেকটি প্রসঙ্গ সেটি হচ্ছে নদী শাসন। এর আগে অন্য কোনো নদীতে এত বেশি পরিমাণ কিন্তু নদী শাসন করা হয়নি। আমরা জানি যে বাংলাদেশ একটি বদ্বীপ এবং আমাদের এই দেশটি নদীমাতৃক। নদীর যে স্বাভাবিক গতিধারা, পানির যে প্রবাহ, বিভিন্ন এঁকে বেঁকে যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু নদী প্রবেশ করেছে। সুতরাং কোথাও যদি সেতু করতে হয় তাহলে কিন্তু আগে নদী শাসন কি জরুরি। সেজন্য আমরা দেখি যে যমুনা নদীতে যখন সেতু করা হলো তখন কিন্তু যমুনা সেতু করতে যে পরিমাণ খরচ হয়েছিল তার থেকে বেশি কিন্তু নদী শাসনে খরচ হয়েছিল। এই একই পক্ষে আমরা দেখেছি যে পদ্মা সেতু যেহেতু প্রতি বছরই পরিবর্তন হয়, এর গতি প্রকৃতি মুভমেন্ট করে, ভাঙন প্রবণ। আমরা জানি যে বিক্ষুব্ধ নদীর এই পরিবেশের সাথে মানাতে না পেরে কিন্তু অনেক দেশি বিদেশি প্রকৌশলীও চলে গেছেন কাজ ছেড়ে। হ্যাঁ, আমি আমার প্রতিবেদনে সেটি উল্লেখ করেছি এবং এখানে যে সকল প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন, বিশেষ করে সেতু প্রকল্পের অন্যতম প্রকল্প পরিচালক রয়েছেন জনাব শফিকুল ইসলাম, তিনি দীর্ঘদিন ধরে এই প্রকল্পের সঙ্গে জড়িত। এছাড়া অন্যান্য অনেক অন্যান্য প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাদের যে অভিজ্ঞতা যে এই যে এখন যে ঘন কুয়াশা, আজ দুদিন ধরে ঘন কুয়াশার মধ্যে যখন মাঝ নদীতে একজন কেউ উঁচু টাওয়ারে অবস্থান করে, যখন তাকে কাজের জন্য থাকতে হয়, একদম নিশ্চুপ পরিবেশ, সেখানে কাউকে দেখা যায় না, মানে নিজেকে কেমন অসহায় মনে করেন। এবং এখানে অবস্থান করার জন্য প্রচন্ড সাহসেরও প্রয়োজন আছে। আবার যখন প্রচন্ড পানির গতিবেগ থাকে ভরা বর্ষার মধ্যে, তখন সেই গতিবেগ অতিক্রম করে কেউ যখন স্পিড বোট নিয়ে যেতে যায়, সেটি তার জন্য অবশ্যই দুঃসাহসিক একটা ব্যাপার। এবং এই যে কর্মকাণ্ডগুলো আসলে এটা সহজে মানিয়ে নেওয়ার মতো আসলে পরিস্থিতি না। এখানে আমরা বাংলাদেশিরা যারা নদী অঞ্চলে অনেক বড় হয়েছি, তারা নদীকে যেভাবে মেনে চলে থাকতে পারেন, সেখানে প্রকৌশলীরা যারা বাহিরে বড় হয়েছেন, নদীর সঙ্গে মানানসই না, বা দেশি বিদেশি যারা রয়েছেন, যারা নদীকে সঙ্গে আসলে মেনে চলতে পারেন না, তারা কিন্তু এখানে খুব সহজে আসলে অবস্থান করতে পারেন না। ঘন কুয়াশা, পানি, বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, বিক্ষুব্ধ অবস্থা। সুতরাং তাদের জন্য এটি আসলে অনেক বেশি কঠিন। এই পরিবেশে আসলে অনেকে টিকতে না পেরে সেক্ষেত্রে চলে গেছেন। তারপরেও যেহেতু এটি অন্যতম একটি চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল সরকারের, এবং বিশ্বে যদি এরকম একটি সেতু করা সম্ভব হয় তবে অন্যান্য দেশের জন্য একটি শিক্ষণীয় ব্যাপার। সে কারণে আমরা দেখতে পাই যে ল্যাটিন আমেরিকার দেশ, অনেকগুলো দেশও আমাজন নদীর উপর কিভাবে সেতু করা যায় তারা আসলে এটি চিন্তা ভাবনা করছেন। এবং আসার কথা হচ্ছে, যেহেতু সবশেষ স্প্যানটি বসে গেছে, সুতরাং আগামী 1 বছরের মধ্যে পদ্মা সেতু দৃশ্যমান হবে, এটি আসলে চূড়ান্ত বাস্তবতা, বা এটি আশা করছেন এখানকার মানুষ। এবং আজকে পুরো স্প্যান রসমের প্রক্রিয়া দেখার জন্য আশেপাশের লোকজন সহ অনেকেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন, এবং সন্ধ্যার পরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে আলোক উৎসবও করা হবে। সুতরাং আজকের এই সবশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে একটি বাংলাদেশের অন্যতম অর্জন আসলে সাধিত হলো বলাই যায়। ইজাজ, আসার কথা হচ্ছে যে এত প্রতিকূলতা মোকাবিলা করেও জয় হচ্ছে বাংলাদেশের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সমগ্র বাংলাদেশে এ পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরবো আরো খবর নিয়ে, সাথে থাকুন। ত্বকের গ্লো কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছ রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের গ্লো গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো, রোদে গ্লো হারাতেই পারে, তাই ব্যবহার করো গ্লো এন্ড লাভলি। রোদের মলিনতা দূর করে দেয় গ্লোয়িং স্কিন। এখন থেকে মুখের জন্য চমৎকার গ্লো। দাদু,
কলেজ নড়লে ক্লাস করবি কেমনে? দেশ জুড়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়া চাইলেই সম্ভব। বিস্তৃত 4G নেটওয়ার্ক নিয়ে পাশে আছি আমরা আপনার জন্য। গ্রামীণ ফোন। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এই পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে ব্রাইট লক টেকনোলজির সাহায্যে। নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। দাদু, কলেজ নড়লে ক্লাস করবি কেমনে? দেশ জুড়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়া চাইলেই সম্ভব। বিস্তৃত 4G নেটওয়ার্ক নিয়ে পাশে আছি আমরা। গ্রামীণ ফোন। করোনা ভাইরাস থেকে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক এমন ভাবে পরবেন যেন নাক মুখ পুরোপুরি ঢাকা থাকে। মনে রাখবেন, করোনা প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে মাস্ক, মাস্ক এবং মাস্ক ব্যবহার করা। সঠিক নিয়মে মাস্ক পরুন, নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রাখুন, করোনা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। জনসচেতনতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আপু খেয়ে নাও। আদরের হাত ছুঁয়ে থাক মন রাখবে খেয়াল। আম্মু, আমি আপুর হাত নষ্ট হতে দেইনি। কিন্তু এই কঠিন দাগ ধুতে গিয়ে তো পাউডার তোমার হাত নষ্ট করে ফেলবে। না, করবে না। অ্যালোভেরা যুক্ত সার্ফ এক্সেল আছে না? অ্যালোভেরা? হ্যাঁ, অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল, যা হাতকে রাখে কোমল আর কঠিন দাগ দূর করে। নতুন সার্ফ এক্সেল, দাগের জন্য কঠিন, হাতের জন্য কোমল। বিথি, উঠে দাঁড়াও। দাঁড়ালে দাগ লেগে যাবে। ওভারফ্লোর ভয়ে এবার রুখে দেবে ফ্রিডম। তোমার পাশে আছে লিকেজ ফ্রি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, তোমাকে রিয়েলি বোঝে। এটাই সঠিক সময় নিজেদের বাড়িতে ওঠার। কাপড়ের ময়লা দুর্গন্ধ বাড়ছে, রোজগার না। লেখাপড়া শিখেছো বলে কি স্বামীকে শেখাবে? জামা কাপড় আর চিন্তা ভাবনা দুইটা থেকেই পুরনো ময়লা দূর করতে হবে। শেখাবো নিজের কোচিং ক্লাসে। দুজনে রোজগার করব, নিজেদের বাড়িতে উঠবো। হুইল টুইন। দুষ্টু মিষ্টি এবং মুহূর্তগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এই শীতে করোনা থেকে রক্ষা পেতে হাত ধোয়া এবং গোসলে ব্যবহার করুন গোল্ড এবং প্লাটিনাম সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। যে কোনো সময়, যে কোনো জায়গায় দেশের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক থেকে নিমেষে টাকা আনুন বিকাশে। আর প্রথমবার অ্যাড মানিতে 100 টাকা ক্যাশব্যাক ও 100 টাকার ডিসকাউন্ট কুপন ফ্রি। দিন যেমনই হোক, আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে। আমার চেহারায় আনে মকমলে গ্লো। লাক্স গ্লো টাইম। 1800 স্কয়ার ফিটের বাসা, রং লাগবো 8 গ্যালন, আর তুই কস 6 গ্যালন। কি রং? জাদু জানেনি। আরএফএল এর রেইনবো পেইন্টস জাদুই জানে। রেইনবো পেইন্টসে উন্নত মানের ট্রু পিগমেন্ট বেশি থাকায় এই রং পরিমাণে কম লাগে, তাই দেয় সর্বোচ্চ কভারেজ। রং তো মনেও লাগলো রে বাপ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। এখন প্রতিটি কাপড়ই তোমাকে স্পর্শ করে স্যাভলন সুরক্ষায়। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। চুল পড়ার সমস্যায় দরকার প্রাকৃতিক সমাধান, তাই এসে গেছে প্যারাশুট এক্সট্রা কেয়ার, যা নারকেল তেল, আমলকি, মেথি আর অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যার গুণাগুণ এর ইউনিক রুট অ্যাপ্লায়ারের মাধ্যমে সরাসরি চুলের গোড়ায় পৌঁছে সহজে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, আমার অ্যান্টি হেয়ার ফল এক্সপার্ট। যে কোনো সময়, যে কোনো জায়গায় ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করুন কোনো খরচ ছাড়াই। দেশের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক থেকে নিমেষে টাকা আনুন বিকাশে। করোনা ভাইরাস থেকে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক এমন ভাবে পরবেন যেন নাক মুখ পুরোপুরি ঢাকা থাকে। মনে রাখবেন, করোনা প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে মাস্ক, মাস্ক এবং মাস্ক ব্যবহার করা। সঠিক নিয়মে মাস্ক পরুন, নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রাখুন, করোনা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। জনসচেতনতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দুর্য খিচুড়ি। দুর্য,
তোর যে ঘুম। খাবার বাকি থাকলে সুস্থভাবে বেড়ে ওঠার পুষ্টিও থাকে বাকি, তাই রেগুলার খাবারের সাথে জুনিয়র হরলিক্স। এতে আছে আয়রন, প্রোটিন, ভিটামিন ও প্রয়োজনীয় মিনারেলস, যাতে তুর্য পায় A to Z পুষ্টি। সব পরিষ্কার, আরো পরিষ্কার। ভিশন টিভিতে আরো পরিষ্কার ছবি উপভোগ করতে 4K অ্যান্ড্রয়েড মডেলের সাথে আকাশ DTH কানেকশন একদম ফ্রি। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এ পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে ব্রাইট লক টেকনোলজির সাহায্যে। নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। পদ্মা সেতু কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার উন্নয়ন নয়, বদলে দেবে পুরো দেশের অর্থনীতি। 6.15 কিলোমিটারের এই সেতু দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগ, বাণিজ্য, কৃষি, শিল্প, শিক্ষা, পর্যটন সব ক্ষেত্রেই রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বপ্নের এই সেতুকে কেন্দ্র করেই আবর্তিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। পদ্মা সেতু নিয়ে এমন সম্ভাবনার কথা বলছেন অর্থনীতিবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞরা। পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বাস্তব। নানা চড়াই উতরাই পেরিয়ে দৃষ্টিসীমায় দাঁড়িয়ে সেতুর মূল কাঠামো। সব ঠিক থাকলে 2022-এর স্বাধীনতা দিবসে উদ্বোধন করা হবে স্বপ্নের এই সেতু। যাতায়াতের সময় কমিয়ে দ্বিতল পদ্মা সেতু দিয়ে ছুটবে বাস, ট্রাকের পাশাপাশি ট্রেনও। অর্থনীতিবিদরা বলছেন, সেতুটি চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। এতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বাড়বে 1 থেকে 1.5%, কমবে দারিদ্র্যের হার, নতুন করে গড়ে উঠবে ভারী শিল্প কারখানা। ওই অঞ্চলের কর্মসংস্থানের একটা বড় একটা সুযোগ সৃষ্টি হবে। আর বিজনেস এনভায়রনমেন্ট যাকে বলে, বিজনেস কন্ডিশন বা বিজনেসের প্রতি যে আস্থা, বিজনেস কনফিডেন্স ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাতে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, ছোট এবং ক্ষুদে ব্যবসার প্রসার ঘটছে। এখানে ম্যানুফ্যাকচারিংয়ের সুযোগ বাড়ছে। আরেকটা জিনিস সুযোগ বাড়বে পদ্মা সেতু হবার পরপরই, সেটা হবে ট্যুরিজম। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে হওয়ায় ফেরিঘাটের বিড়ম্বনা এড়াতে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ গাড়ি চলবে পদ্মা সেতু দিয়ে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতু। ট্রান্স এশীয় রেলপথের অংশ হলে এতে বাড়বে মালবাহী ট্রেনের চলাচল। পিপল টু পিপল কানেক্টিভিটির জন্য এবং রিজিয়নাল কানেক্টিভিটির জন্য সেখানে আমাদের খুলনায় মংলা যেই পোর্টটা আছে, এটার অ্যাক্সেসটা যদি নেপাল, ভুটান এবং ইন্ডিয়ার কলকাতা যদি নিতে চায়, তাহলে কিন্তু এটা একটা চমৎকার যোগাযোগ ব্যবস্থা তৈরি করলো। সো আমাদের যে ভৌগোলিকগত কারণে যে সুবিধাগুলি পাওয়ার কথা ছিল, বৈদেশিক মুদ্রা অর্জনের যে একটা সুবর্ণ সুযোগ ছিল, সেই জায়গায় কিন্তু এটা একটা বিরাট ভূমিকা রাখবে। পদ্মা সেতু শুধু রড, সিমেন্ট, পাথরের কোনো অবকাঠামো নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 17 কোটি মানুষের আবেগ, বাংলাদেশের সক্ষমতার বৈশ্বিক উদাহরণ এবং আগামী দিনে দেশীয় অর্থনীতিতে অপার সম্ভাবনার হাতছানি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতু কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার উন্নয়ন নয়, বদলে দেবে পুরো দেশের অর্থনীতি। যেমনটি জানাচ্ছিলাম, 6.25 কিলোমিটারের এই সেতু দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগ, বাণিজ্য, কৃষি, শিল্প, শিক্ষা, পর্যটন সব ক্ষেত্রেই রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল আমিন, এখন তো পুরো সেতু দৃশ্যমান, কি বলছেন স্থানীয়রা? আর আজ শরীয়তপুরে কি ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে? দেখুন, এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কিন্তু এতদিন পদ্মা সেতুর সাথে আরো একটি শব্দ যোগ করে আসছিল, অর্থাৎ স্বপ্নের পদ্মা সেতু। এই স্বপ্নের কিন্তু আজ পরিসমাপ্তি ঘটছে, এমনটাই কিন্তু স্থানীয়রা বলছে। কারণ এই 41তম স্প্যানটি যুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু পদ্মার এপার ওপার আজ সংযুক্ত হয়েছে এবং একই সুতোয় গাঁথা হয়ে গেছে পদ্মার দুই প্রান্ত। যার কারণে এই 41তম স্প্যানকে ঘিরে কিন্তু এই শরীয়তপুরের মানুষের মধ্যে আমরা কিছু অতিরিক্ত উৎসাহ বা যেই আগ্রহের বিষয়টি সেটি লক্ষ্য করেছিলাম।
করেছিলাম এবং সকাল থেকেই, যার কারণে সেই পদ্মার তীরে আমরা দেখেছি স্থানীয় মানুষের একটি ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম, যারা এই 41তম স্প্যানটিকে উত্তোলনের পুরো বিষয়টি খুব কাছ থেকে উপলব্ধি করেছে। এবং আমি কথা বলেছিলাম পদ্মা সেতুর একেবারে শুরুর থেকে যারা এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ছিলেন, বিশেষ করে যারা এই পদ্মা সেতু প্রকল্পে জমি দিয়েছেন, অর্থাৎ যাদের বাপদাতার ভিটি মাটি হারাতে হয়েছে এই পদ্মা সেতুর কারণে, অর্থাৎ তারা পদ্মা সেতুর স্বার্থেই সেই জমি সরকার অধিগ্রহণ করেছে এবং স্বইচ্ছায় তারা জমি সরকারকে দিয়েছিলেন। সেই সকল মানুষের মধ্যে কিন্তু আজ আমরা একটি অতিরিক্ত উৎসাহ লক্ষ্য করেছি, কারণ তাদের মনে যেই শঙ্কার বিষয়টি ছিল, অর্থাৎ এই খরস্রোতা পদ্মার যেই প্রতিকূল পরিবেশ, তার ভিতরে সেতুর নির্মাণের 2017 সালে যেই পাইল স্থাপন এবং পিলার সংক্রান্ত জটিলতা, শীতের সময় কুয়াশা এবং বর্ষার সময় স্রোত, এ সকল নানান প্রতিকূলতার মধ্যে পদ্মা সেতু নিয়ে তাদের মধ্যে কিছু শঙ্কা কাজ করেছিল, যেই শঙ্কাটি কিন্তু আজ এই 41তম স্প্যান উত্তোলনের মাধ্যমে পুরোটাই দূর হয়েছে। এবং এখানকার যে সকল স্থানীয় ব্যবসায়ী বা রাজধানী ঢাকাতে স্থানীয় যে সকল ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে, বড় বড় কলকারখানা করে থাকে, তাদের মধ্যেও কিন্তু আমরা এই পদ্মা সেতুকে ঘিরে ব্যাপক পরিকল্পনার কথা আমরা জেনেছি। এরই মধ্যে বেশ কিছু ব্যবসায়ী যারা উদ্যোক্তা, তারা কিন্তু পদ্মার আশপাশে যে সকল এলাকা রয়েছে সেখানে জমি ক্রয় করেছেন এবং সেখানে বড় বড় শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি তৈরি করার পরিকল্পনা তারা হাতে নিয়েছে, যার কারণে এখান থেকে কিন্তু স্থানীয় মানুষের একটি ব্যাপক কর্মসংস্থানের তৈরি হবে, সৃষ্টি হবে এবং যার প্রভাব কিন্তু পুরো এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে পড়বে। এক কথায় বলতে গেলে পুরো এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিকে কিন্তু বদলে দেবে এই পদ্মা সেতু। তো এই পদ্মা সেতু নির্মাণ কাজ আজ যে 41তম স্প্যান উত্তোলন করা হলো, এই উপলক্ষে কিন্তু আমরা দেখেছি শরীয়তপুরের স্থানীয় সাংসদ এবং আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পদ্মার পারে যেখানে টোল প্লাজাটি রয়েছে সেখানে সন্ধ্যায় একটি আতশবাজির আলোকসজ্জার আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় সকল মানুষকে সেখানে সম্পৃক্ত করা হবে এবং সেখানে জমকালো আয়োজনের মাধ্যমে এই 41তম স্প্যান উত্তোলনের এবং পদ্মা সেতুর মূল যেই ভৌত অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোর কাজ শেষ করার পরিসমাপ্তির একটি উদযাপন সেখানে অনুষ্ঠিত হবে। তো এই পদ্মা সেতুকে ঘিরে স্থানীয়দের মাঝে কারা করেছেন, আয়োজক কারা রয়েছে, এর বাইরে আমরা যে সকল আয়োজক, মূলত এখানে শরীয়তপুর 1 আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন ইকবাল হোসেন অপু, তিনি মূলত এই আজকের যে আয়োজন সেই আয়োজনের মূল আয়োজক এবং এর পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই আয়োজনটি করেছে এবং সেই আয়োজনের মধ্যে কিন্তু তারা সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করেছে এবং সেখানে একটি জমকালো অনুষ্ঠান এই সন্ধ্যার পরে হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। নুরুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। বিরতির পর ফিরে এলাম সমগ্র বাংলাদেশে। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের, বাড়ছে শীতের তীব্রতা, কনকনে ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এক টুকরো গরম কাপড়ের আশায় রয়েছেন তারা। এবার সবচেয়ে বেশি ঠান্ডা পড়ার আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। মৌসুমের শুরুতেই রংপুরে জেঁকে বসেছে শীত। দিনভর সূর্যের দেখা না মেলায় কমছে তাপমাত্রা। উত্তরের ঠান্ডা বাতাস ভোগান্তি বাড়িয়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের। প্রচুর ঠান্ডা না বসে শৈলপুলেরা কেউ বাড়ি থেকে বেড়া বসে না। ঠান্ডার জন্য মানুষ কাম কাজে বাইরে হইতে পারছে না। এ সময় যে এত ঠান্ডা এটা তো আগে ছিল না। তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবার সবচেয়ে বেশি ঠান্ডা পড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। গত 20-30 বছর আগে এরকম আসলে ঠান্ডাটা এতটাই ছিল না, যেটা এখন এই মুহূর্তে হঠাৎ করে মনে হচ্ছে যে 2-1 দিন খুব বেশি ঠান্ডা পড়তেছে। এটা আমরা সৈয়দপুর, দিনাজপুরের পঞ্চগড়ে খেয়াল করছি। 2018 সালে 2.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসছিল। শীতের তীব্রতার সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না কুড়িগ্রামের মানুষ। শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন ভাঙন কবলিত এলাকার লোকজন। যারা কাপড় চোপড় সোয়া করে কিনবে পাইনি, টাকা নাই, পয়সা নাই, কি করি খাই। কাজ নেই, কামাই নাই, টাকা নাই, এই জন্য পোশাক পাতি কিনতে পারতেছি না। শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের আশ্বাস দিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ইতিমধ্যে আমরা 35,000 কম্বল পেয়েছি এবং উপজেলা পর্যায়ে সেগুলো আমরা পৌঁছে দিয়েছি। বিতরণের প্রক্রিয়া চলছে। এছাড়াও আমরা প্রতি উপজেলায় 6 লাখ করে নগদ টাকা পেয়েছি। সন্ধ্যার পর থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে নাটোর শহর। বেলা 11টা পর্যন্ত থাকছে কুয়াশার প্রভাব। আর হিমেল বাতাসের দাপটে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে ঠান্ডাটা একটু বেশি পড়েছে, তো এরপরও কাজে যেতে হচ্ছে। শিশিরে ভিজে যায়, পানিও ভিজে যায়, এতে হাত শীতকে লেগে আসে, কিন্তু আমাদের তো কাজ করতেই হবে।
লালমনিরহাটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন চরাঞ্চলবাসী। কুয়াশা ও শীতের তীব্রতায় কাজে যোগ দিতে পারছেন না অনেকে। এ অবস্থায় এক টুকরো গরম কাপড়ের আশায় উত্তরের বিভিন্ন জেলার হতদরিদ্ররা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘন কুয়াশার কারণে নৌ রুটগুলোতে প্রতিদিনের মতো আজও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। বুধবার রাত 12টায় বন্ধ হওয়ার পর দৌলতদিয়া পাটুরিয়া, শিমুলিয়া বাংলাবাজার ও শরীয়তপুর চাঁদপুর সহ কয়েকটি নৌপথে 10 ঘন্টার মতো বন্ধ থাকে ফেরি চলাচল। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে মাঝ নদীতে 8.5 ঘন্টা ধরে আটকে ছিল ছোট বড় 5টি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে নদী পাড়ের অপেক্ষায় আটকে ছিল পণ্যবাহী ট্রাক সহ কয়েকশো যানবাহন। দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা। এছাড়া শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা এবং শিমুলিয়া বাংলাবাজার নৌপথেও রাত থেকে সকাল পর্যন্ত বন্ধ ছিল ফেরি চলাচল। বিআরডব্লিউটিসি জানিয়েছে, কুয়াশায় দুর্ঘটনা এড়াতে প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত উত্তরাঞ্চলে জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা। গন্তব্যে পৌঁছতে বাসে সময় লাগছে দ্বিগুণ। শিডিউল বিপর্যয় হচ্ছে ট্রেন ও বিমানে। কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে চালকদের। দুর্ঘটনা এড়াতে হিমশিম খেতে হচ্ছে হাইওয়ে পুলিশকে। গত 4 দিন ধরে কুয়াশার চাদরে ঢাকা পুরো দেশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বেরুলেই পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। কুয়াশার প্রভাব বেশি পড়েছে যোগাযোগ মাধ্যমে। রাতে কুয়াশার মাত্রা বাড়তে থাকায় বাস ট্রেন চলাচল হচ্ছে বিঘ্নিত। রাস্তা ঠিকমতো দেখতে না পাওয়ায় বিপাকে পড়েছেন চালকরা। আর ঢাকা বগুড়া মহাসড়কের বেশিরভাগ জায়গায় রোড মার্কিং না থাকায় গাড়ি চালাতে বেগ পেতে হচ্ছে তাদের। সিরাজগঞ্জ রোড থেকে এই পর্যন্ত 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগলো। এই রোড থেকে 1 ঘন্টার রাস্তা আমার মনে করেন 3 ঘন্টা লাগলো। সামনে কিছু দেখা যায় না, অন্য বড় গাড়ি পিছে পিছে আসা লাগে। মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কারণে যানবাহন চলাচল এমনিতেই ব্যাহত হচ্ছে। তার উপর ঘন কুয়াশাতে দুর্ঘটনা ঝুঁকি বেড়েছে অনেক। ঢাকা বগুড়া মহাসড়ক 4 লেনের কাজ, সম্প্রসারণের কাজ চলছে। এই জন্য যানবাহন যেন খুব সুশৃঙ্খলভাবে চলে, এই বিষয়টা আমরা হাইওয়ে পুলিশ দেখছি। মহাসড়কে 3 হুইলার চলাচল করলে এখানে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এই জন্য হাইওয়ে পুলিশ এটাকে 0 টলারেন্স নীতি ঘোষণা করেছে। এত বেশি ঘন কুয়াশা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 1 হাত দূর পর্যন্ত দেখা যায় না। সেই রকম পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন তাদেরকে বলেছি যে তারা যেন আমাদের মহাসড়কে আর গাড়ি না চালায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কুয়াশার প্রভাব আরও কিছুদিন থাকবে উত্তরের জেলাগুলোতে। বাড়বে শীতের প্রকোপও। হাইওয়ে যেহেতু একটু ফাঁকা এলাকা, সুতরাং সেখানে ঘন কুয়াশার প্রবণতাটা অবশ্যই থাকবে। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা যানবাহন চালায় এবং যারা হাইওয়ে পুলিশ বা যারা এই সংশ্লিষ্ট, তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার প্রবণতাটা অনেক বেশি থাকে। কুয়াশার কারণে প্রতিদিনই কয়েক ঘন্টা বন্ধ থাকছে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল। এতে সেতুর 2 পাশে দীর্ঘ সময় যানজটের ভোগান্তি সইতে হচ্ছে যাত্রী ও চালকদের। এছাড়া সৈয়দপুর ও রাজশাহী থেকে উড়োজাহাজের যাত্রীরাও সময়মতো পৌঁছতে পারছেন না গন্তব্যে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। নরসিংদীর মনোহরদীতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। দুপুরে মামলাটি করেছেন নির্যাতিতা ওই ছাত্রীর মা। এরপর ফরেনসিক পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মামলায় আসামি করা হয়েছে মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের শাওন মিয়া, আশিক, মোবারক হোসেন ও সুমনকে। পুলিশ জানায়, নির্যাতিত ওই মেয়ের সঙ্গে 2.5 মাস আগে স্ট্যাম্প কাগজে সই নিয়ে বিয়ের কথা জানিয়ে বিষয়টি গোপন রাখতে বলে শাওন মিয়া। সম্প্রতি ওই ছাত্রী বিয়ের কাগজপত্র চাইলে টালবাহানা করতে থাকে শাওন। গত 3 ডিসেম্বর ঘুরতে যাওয়ার কথা বলে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শাওন। পরে তাকে অজ্ঞাত স্থানে 4 দিন আটকে রেখে শাওন ও তার 3 সহযোগী নির্যাতন চালায়। গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে মনোহরদীর চালাক বাজারের পাশে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। আসামিদের ধরতে অভিযান চলছে। সারা দেশে 7 পৌরসভা, 4 জেলা পরিষদ ও 10 উপজেলায় সাধারণ ও বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। তবে কোথাও অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও ঠান্ডা উপেক্ষা করেই অনেকেই গিয়েছেন ভোট দিতে। নির্বাচনের আগে উত্তেজনা থাকলেও ফরিদপুর সদর ও মধুখালী পৌরসভায় ভোট গ্রহণ চলেছে শান্তিপূর্ণভাবে। 27 ওয়ার্ড নিয়ে বর্ধিত ফরিদপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে 193 এবং মহিলা কাউন্সিলর পদে 52 জন
প্রতিদ্বন্দ্বিতা করছেন। মধুখালীতে 9টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে 32 এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুরের রাজৈর পৌরসভাতেও ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবেই। পাবনার ঈশ্বরদী ও বেড়া এবং নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছে শান্তিপূর্ণ। এসব নির্বাচন সবগুলোই হচ্ছে ইভিএম পদ্ধতিতে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উপনির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে অর্ধশতাধিক পুলিশ সদস্য খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে ঘটনায় হোটেল মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, বুধবার দুপুরে ব্রাহ্মণপাড়ার ইত্যাদি রেস্টুরেন্টে খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সদস্যরা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সকাল 10টার দিকে বালিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন সাংবাদিক। কিশোরগঞ্জের ইটনায় ভূমিহীন সেজে খাস জমি লিজ নেওয়ার অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রি অফিসের এক নকল নবিশ ও তার স্ত্রীর বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছে ওই জমিতে দীর্ঘ 20 বছর ধরে বসবাস করা 20টি ভূমিহীন পরিবার। ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পূর্ব গ্রামের নূরপুর। এখানে 60% খাস জমিতে 20 বছর ধরে বসবাস করছেন 20টি হতদরিদ্র ভূমিহীন পরিবার। কিছুদিন আগে হঠাৎ ভূমিহীনরা জানতে পারেন তাদের বসবাস করা জমি লিজ হয়ে গেছে। লিজ নিয়েছেন এলাকার প্রভাবশালী কিশোরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ গোলাম মুস্তফা এবং তার স্ত্রী ইটনা মধ্যগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদ আক্তার। মুস্তফা বলতেছে 60% জায়গা 60 লক্ষ টাকা দিতে হবে, নাইলে এখান থেকে তোমরা চলে যাও। বা গরিবের উপরে জোর জুলুমি অত্যাচারী শুরু করছে। ওহান মুস্তফা যে বেজাল করছে, ওহান আমরা তো বুলাগঞ্জে ছাড়া আমার আর কোনো জায়গা নাই। এলাকাবাসীর অভিযোগ, ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ না দিয়ে সম্পদশালীদের নামে খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়। মোস্তফা জানা মতে ভূমিহীনের উপযুক্ত নয়। দ্বিতীয়ত, তার স্ত্রী যেহেতু সরকারি চাকরিজীবী, আমরা সাধারণ নিয়মে জানি যে কোনো সরকারি চাকরিজীবীর নামে ভূমিহীন হয় না। ভূমিহীন সেজে খাস জমি বন্দোবস্ত নেওয়া গোলাম মুস্তফা ও তার স্ত্রীকে এলাকায় গিয়ে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে সুনির্দিষ্ট জবাব দেননি গোলাম মুস্তফা। এটা আইন বলতে পারে ভাই, এটা তো আমি জানি না। সঙ্গে তো আমি যখন আনছি তখন তো আমার ওয়াইফে চাকরি ছিল না, আর আমি তো অন্য কোনো চাকরি করি না। তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নীতিমালা অনুযায়ী যদি দেওয়া না হয় তাহলে অবশ্যই এটা আমরা তদন্ত করে দেখে যদি প্রমাণিত হয় এটা আমরা ব্যবস্থা নেব। তার লিজ বাতিল সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেটা আমরা করব। প্রভাবশালীদের লিজ বাতিল করে প্রকৃত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দিতে সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি 3 মাসেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মৃতপ্রায় এক বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। বিষয়টি অনেকের দৃষ্টিতে এলেও ওই বৃদ্ধাকে সহায়তায় এগিয়ে আসেননি কেউ। করোনা মহামারীতে নিজের সুরক্ষা নিয়েই ব্যস্ত সবাই। এর মধ্যেই সংক্রমণের ঝুঁকি নিয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার রাতে শহরের আটুং এলাকায় রাস্তার পাশে বস্তার ভেতরে থাকা বৃদ্ধার আর্তনাদ শুনে এগিয়ে যান এক মোটরসাইকেল আরোহী। তিনি বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে আসেন ইউএনও মনদীপ ঘরাই। তাকে উদ্ধারের জন্য আশপাশের মানুষের সহায়তা চান, কিন্তু শরীরে পচন, দুর্গন্ধ আর করোনা সংক্রমণের ভয়ে এগিয়ে আসেননি কেউ। পরে ইউএনও নিজেই ওই বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে তুলে সদর হাসপাতালে ভর্তি করান। তার চিকিৎসার সব ব্যবস্থাও করেছেন তিনি। রোগী আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছে চিকিৎসকরা। ডিসি মহোদয়কে ফোন দিই। ডি স্যার আমাকে সদর ইউনো স্যারের নাম্বার দেওয়ার পর বলছে আপনি তার সাথে যোগাযোগ করেন। তো ওনার সাথে যখন আমি যোগাযোগ করার 1 মিনিটের মধ্যে আমাকে বলে আপনি ওইখানেই দাঁড়ান, আমি এখনই আসছি। 50 জন মানুষ আমাদের পাশ থেকে চলে গেছেন, কেউ ধরতে পারেননি বা ধরার মতো তাদের হয়তো রুচি হয়নি। আমাদের অন্তত এইটুকু আমরা বলবো যে যতদিন শরীয়তপুরে কাজ করি বা যতদিন সার্ভিসে আছি কিংবা না আছি, মানুষ হিসেবে যতটুকু দায়িত্ব এটুকু আশা করি যে পালন করা মানুষের দরকার। ৭১-এর আজকের দিনে পাকিস্তান হানাদার মুক্ত হয় ময়মনসিংহ
নড়াইল ও নওগাঁর রানীনগর। দিবসটি স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে ময়মনসিংহের ছোট বাজার মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। উদ্বোধন করা হয় সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনার সভায় অংশ নেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তারা। নড়াইলে দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রূপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিসের গণকবর, পুরাতন লঞ্চ ঘাটের বধ্যভূমি ও স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। নওগাঁর রানীনগর উপজেলা হানাদার মুক্ত হয় আজকের দিনে। ৩৬ ঘন্টা সম্মুখ যুদ্ধের পর পাকিস্তানি হানাদারের পরাজিত করেন মুক্তিযোদ্ধারা। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।